হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। ভোর রাতে ঘুম থেকে উঠে বিছানায় হাঁটু মুড়ে বসে আছে নীলাম্বরী। মন খারাপ তার। আজ অনেক বছর হয় বাবার বাসায় যায় না। শিরিন বেগমকে বললে সে নীলাম্বরীর মা বাবাকে ডেকে পাঠায়। তারা এসে 2-1 দিন থেকে যায়। তবুও নীলাম্বরীকে যেতে দেয় না। সংসারের কাজ ও করতে হয়, আর 5টা বউয়ের মতন তার যেন পুতুল করে রেখেছে তাকে। মাঝে মাঝে ওর ভাবনার গণ্ডি পেরিয়ে মহাকাশ ছুঁয়ে যায়, তবুও ভাবনার শেষ খুঁজে পাওয়া যায় না। তবে যে খুব বেশি কাজ করতে হয় তেমন না। এই সবাইকে ভাত বেড়ে খাওয়ানো অবধিই সীমাবদ্ধ। মাঝে মাঝে 2-1 বার শখ করে রান্না করে, নয়তো খুব বেশি হলে শিরিন বেগম মনোয়ারা বেগমের অসুস্থতার কারণে। নুরির সাথে বেশ সখ্যতা নীলাম্বরীর। একসাথে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের গণ্ডিও পার করল। বাধাই করে রাখার মতন রেজাল্ট হয়নি নুরির। পাশের থেকে একটু বেশি, ভালো রেজাল্টের থেকে একটু কম, মোটামুটি বলা যেতে পারে যাকে। নীলাম্বরীকে আর পড়াবে না বলেছে সবাই। যদিও ভালো রেজাল্ট করেছিল সে, তবুও পড়াবে না বলেছে। নুরি এখন ভার্সিটিতে ভর্তি। তবে সেদিকে মাথা ব্যথা নেই নীলাম্বরীর। আসলে ওর মাথা ব্যথাটা ঠিক কিসে সেটা ও নিজেই জানে না। বিছানায় এতক্ষণ হাঁটুতে মুখ গুজে বসে থাকলেও এখন হাত দুটো পেট আঁকড়ে ধরেছে। হয়তোবা প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। মেয়েলি সমস্যা হতে পারে হয়তোবা। নীলাম্বরী আস্তে করে বিছানা থেকে উঠে আলমারির কাছে যায়। উদ্দেশ্য ন্যাপকিন বের করা। তবে আলমারি খুলে দেখল ন্যাপকিন শেষ, আনা হয়নি তার। নীলাম্বরী তাই আবার বিছানায় গিয়ে বসল। বিছানার পাশে থাকা ছোট টেবিলের ড্রয়ার থেকে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আর একটা অ্যালজিন খেয়ে নিল। অনেক ব্যথা হয় তার এই সময়টাতে। সকাল হতে এখনো অনেক সময় বাকি। নুরির রুমেও যাওয়া যাবে না এখন। সে হয়তোবা ঘুমাচ্ছে। তবুও আবার গুটি গুটি পায়ে রুম থেকে বের হওয়ার জন্য রুমের দরজা খুলতেই দেখে নুরি সামনে দাঁড়িয়ে। নুরির হাতে ন্যাপকিন। নীলাম্বরী দেখে আশ্চর্য হয় একদম। এটা আশার মধ্যে ছিল না তার। অদ্ভুতভাবে চমকে উঠেছে সে। নীলাম্বরী নিজেকে স্থির করে নুরিকে উদ্দেশ্য করে বলে, এত সকালে তুই যে? আরে বলিস না ভাবি, সকাল সকাল পিরিয়ডের ব্যথায় মরে যাচ্ছি। আমার রুমে মেডিসিন নাই, আর আমার রুমে ন্যাপকিন। তারপর দুজন আর কথা বলেনি। এই ভোরবেলা অবান্তর কথা না বলাই ভালো। দুজন ফ্রেশ হয়ে ঘুমাতে যায় আবার। নুরি নিজের রুমে না গিয়ে নীলাম্বরীর বিছানায় শুয়ে পড়ে। পাশাপাশি শুয়ে আছে দুজন। নুরি নীলাম্বরীকে উদ্দেশ্য করে বলে, ভাবি জানিস তো কাল ভাইয়া আসবে? জানি। তোর মাঝে কোনো উৎসাহ আগ্রহ নেই যে? মানুষ তার বরের জন্য কত ওয়েট করে থাকে, কত কি করে। তুই এমন পানসে কেন? স্কুল কলেজ লাইফেও কেমন যেন সবার থেকে আলাদা হয়ে গেছিলি। একটা ছেলে ফ্রেন্ড ও বানাসনি। ছেলে ফ্রেন্ড দিয়ে কি করব আমি? বিয়ে হয়ে গেছে আমার। বিয়ে হয়ে গেছে তোর? এটা তুই স্বীকার করিস। অস্বীকার কেন করব? আর তোর পেটে ব্যথা করছে না? এত কথা বলছিস কেন? ব্যথায় মরে যাচ্ছি আমি। আরে ব্যথা ব্যথার জায়গায়, আমার কথা আমার কথার জায়গায়। তুই শোন আগে। কি? তুই এ কয়েক বছরের ভাইয়ার সাথে কতবার কথা বলেছিস? যে কয়েকবার বলতে চেয়েছে সে কয়েকবারই। কবে কবে বলতে চেয়েছে? আমার ডায়েরি টেবিলে আছে, ওখানে যেদিন যেদিন কথা বলেছি ডেট লেখা আছে। ডায়েরি দেখার সময় নাই আমার। তুই বল তো। আমি তো তোকে দেখিনি তেমন কথা বলতে। পাশের বাসার মিজান ভাইয়ার বউ মিজান ভাইয়ার সাথে সারাক্ষণ কথা বলতেই থাকে বলতেই থাকে। বলতেই পারে, তাতে আমার কি করার? তুই বললি না কেন? আমার সাথে বলেনি তাই। কেন বলেনি? তোর ভাই ডাক্তার তাই। পড়াশোনায় ব্যস্ত তাই। তোর কোনো ফিলিংস নেই? এমন কাটকাট গলায় সব বলে ফেলিস যে? না নেই। কয়দিন কথা বলছিলি? এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট। 2 দিনই। আর বলিসনি? না। ভাইয়া তোর সাথে কথা বলতে চায় না কেন রে? আমি কি জানি, আর কথা বলতে চাওয়ারই বা কি আছে?
সে পড়তে গেছে, পড়াশোনা করতেছে। আমার সাথে যেদিন পরিচয় হয়েছে সেদিনই চলে গেছে। এখানে একদিনের পরিচয়ে বারবার কথা বলা, তাও আবার আমি তখন ছোট ছিলাম। এখন বড় হয়ে গেছি হয়তোবা। কি জানি কি আমার অদ্ভুত লাগে। কথা বলেনি কেন? আমি জানি না। সেটা তো জানিই যে তুই জানিস না। সকালে উঠে দেখিস বাসায় উৎসব লেগে যাবে। লাগতেই পারে। তোর ভার্সিটি নেই? যাব না তো। 6 বছর পর ভাই আসবে আমার। আমি ভার্সিটি কেন যাব? আমার বাবার বাসায় যেতে মন চাচ্ছে। 6 বছর যাওয়া হয়নি। আব্বু আম্মু এসে দেখা করে যায়, থেকেও যায়। তবুও আমার যেতে মন চায়। একই গ্রাম, একই এলাকা, তারপরেও যেতে পারিনি। লুকিয়ে লুকিয়ে চলে যেতি। কলেজ যাওয়ার সময়, স্কুল যাওয়ার সময় যেতি। দেখতে কে যেত তোকে? মা বারণ করছিল যেন না যাই। আমার তাদের কথা মনে পড়লেই তো তাদের চোখের সামনে পেয়ে যেতাম। একজন মানুষ যখন আমার ইচ্ছের মূল্য দেয় তখন তার কথাও রাখা উচিত। জ্ঞানী মানুষ। রেস্ট নে একটু। আর আমাকেও নিতে দে। ব্যথা করছে পেটে। আমারও। মনে হচ্ছে না সেটা? তোর মনে হচ্ছে না? ঝগড়া করিস না তো। ঘুম পাচ্ছে, ঘুমাবো। আরে ঘুমাস কেন? একটু এক্সাইটেড হ। ভাইয়া আসবে কাল। জানি তো, কতবার বলবি? বারবার বলবো। তোর কি? তুই চিনবি তো? না চেনার কি আছে? হাজারটা ছবি আছে এ বাসায় তার। না চেনার তো কারণ দেখতে পাচ্ছি না। তবে সে না চিনতে পারে সেটাও ঠিক। কলে কথাই বলিসনি। আবার তো ভিডিও কল। নাই চিনতে পারে। আমার যায় আসে না। এত কঠোর কেন রে তুই? মেয়ে মানুষ হয়ে মনে কোনো মায়া মমতা নেই? কেমন কাটকাট গলায় সব বলে যাচ্ছিস। নুরির এমন কথা শুনে নীলাম্বরী উঠে বসে আর নুরিকে বলে, তুই রুম থেকে বের হ। একটার পর একটা অবান্তর কথা বলেই যাবি আর তারপর বলবি যে আমি এমন, আমি অমন। মিথ্যা কি বললাম? আচ্ছা ঘুমা যা। আমিও একটু ঘুমাই। তুই ঘুমা। সকাল হয়ে গেছে। আরে উঠিস না। আম্মু ডাকতে আসলে উঠিস। তোর ইচ্ছে তুই উঠিস। মাথা ঝিম ধরছে আমার তোর জন্যে। ঘুমিয়ে নে একটু, তাই হয়ে যাবে। নীলাম্বরী আর কিছু বলে না। আবার বিছানায় শুয়ে পড়ে সে। না ঘুমালে সত্যিই মাথা নিয়ে উঠতে পারবে না সে। নেহা আমায় জড়িয়ে ধরে বলল, আমার না খুব বাঁচতে ইচ্ছে করে জানো। বিয়ের পর নাম ধরে বা ওগো বলে ডাকতে লজ্জা হতো। বারবার চাইতাম বাচ্চা আসুক, ওর বাবা বলে ডাকব। নসীন আসার পর ওগো বলতে খুব ইচ্ছে হতো। এখন আমার ইচ্ছে হয় দুজন বৃদ্ধ বয়সে ঘুরে বেড়াতে পারতাম, মেয়েকে বিয়ে দেব। আমি ধমক দিয়ে বললাম, মেয়ে বিয়ে দিও, দরকার হলে আমায় ও আবার বিয়ে দিও। এখন থামো। নেহা, মরে যাবার পর সাথে সাথেই বিয়ে করে ফেলো না যেন। যদি আমি আত্মা হয়ে দেখার সুযোগ পাই, কিনার আগে আবার মরে যাই। পরপর দুবার মরার ব্যথা নেয়া কি ঠিক হবে? আমি কি বলছো? নেহা, মেয়েরা অনেক হিংসুক হয়। কবরে গিয়েও মনে হয় বরের দিকে নজর রাখতে পারলে ছাড়ে না। আমার নানা বলতেন কি জানো, নানুর কবরের কাছে গেলেই মনে হয় নানু বলে, ও নাছিমার বাপ বাজারে গিয়া ওই মহিলারে কেন দেখলেন, হি হি হি। আমিও মরে গেলে এমন বলবো, কবরের কাছে যাইও তুমি। নেহা মলিন মুখ নিয়ে চোখ বন্ধ করে বলল, মেয়ের তাগিদে বিয়ে করো। আমি কষ্ট পাব না। এই বুড়া বয়সে আমারে বিয়া দিতে চাও? হা হা হা। নেহা চোখ না খুলেই বলল, মাই হাবি এভারগ্রিন। তার মনের মতন বিশাল মন আমি আর কাউকে দেখিনি। তার 1 সপ্তাহের মাথায় নেহার ব্রেন ক্যান্সার ধরা পড়ল। আমায় সময়ই দিল না সেবা করার। মাস খানেকের মাঝেই আমায় ছেড়ে চলে যায়। সেদিন নিজেই বলল আজ খুব সুস্থ লাগছে। ব্রেন ক্যান্সার ও মনে হয় বরের সেবায় ভালো হয়ে যায়। নিজেই খাবার রান্না করল। ওর এমন হাসি মুখ দেখে বুকে সাহস পাচ্ছিলাম। হয়তো মিরাকল কিছু হবে। রাতে শুয়ে কাছুমাছু হয়ে বুকে মাথা রেখে বলল, নসীন আমার সিসি ক্যামেরা। ও আমার হয়ে নজর রাখবে। উল্টা পাল্টা করলেই খবর আছে কিন্তু। আমি হাসলাম। পোয়েট্রি কাব্য পেজ। গভীর রাতে বুকটা কেমন শীতল অনুভব করলাম। ভেবেছিলাম নেহার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে, হয়তো জ্বর আসবে। কিন্তু না, নেহা শক্ত হয়ে গেল।
আমার কোমল বউটা অল্প কয়েক ঘন্টার মাঝে এমন শক্ত হয়ে গেল কি করে, সেই উত্তর আমি আজও পাইনি। পাবও না। নসীনের ভার্সিটিতে আজ প্রথম দিন আমায় নিয়ে এলো জোর করে। চারদিকে এমন তরুণ তরুণীর মা বাবার ভিতর নিজেকে বয়স্ক লাগছে। নেহার চলে যাওয়াও আমার বয়স বাড়িয়ে দিয়েছে 3 গুণ। নেহার জায়গায় কাউকে আনতে পারিনি। ওর এভার গ্রিন হাজব্যান্ডকে কেউ হয়তো এভাবে দাম দিত না। আমি জীবনে শুধু স্ত্রীই পেয়েছিলাম না, স্ত্রীর মতন স্ত্রী পেয়েছিলাম, যার বিরহে আমি কাঁদতে পারি আমরণ। আমার ক্লান্তি আসবে না। মেয়ে এসে বলল, চলো পাপা সেলফি তুলি। আমি বললাম, বুড়া বয়সে কিসের পিক আর মা? নসীন আমার হাত শক্ত করে ধরে বলল, মাই পাপা ইজ ইয়াং ম্যান, হি ইজ অলসো এভারগ্রিন। খানিক সময় মনে হলো নেহা ফিরে এসেছে আমার মেয়ের ভিতর। আবার মনে হলো নেহার গলা মেয়ের গলায় বসিয়ে দিল। বারবার মনে হচ্ছে নেহা বলছে, কি গো বুড়া বলেছিলাম না আমার মেয়ে হলো আমার কার্বন কপি, আমার সিসি ক্যামেরা, ও নজরে রাখবে তোমায়। মিলল তো?